তোমরা নিশ্চয়ই ভালো আছো। এই লকডাউনে নিয়ম মেনে বাড়িতে আছো। চলো আজকে আমরা শুরু করব জীবন বিজ্ঞানের দ্বিতীয় পার্ট, দ্বিতীয় চ্যাপ্টার জনন। জনন পদ্ধতি নিয়ে একটু আলোচনা করব। তার আগে জেনে নিই জনন কাকে বলা হয়। কোনো জনিত্রী জীব বা পরিণত জীব যখন নিজের বংশধারা অপত্য মাধ্যমে পৃথিবীতে টিকিয়ে রাখার চেষ্টা করে, যে পদ্ধতিতে নতুন অপত্য জীব সৃষ্টি করে, সমগুণ সম্পন্ন, সমচারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন এবং সমকর্মজম সম্পন্ন, তখন তাকে বলা হচ্ছে জনন। তো জননের উদ্দেশ্য হচ্ছে কি, যে জীবের সংখ্যা, নিজের অস্তিত্ব পৃথিবীতে টিকিয়ে রাখা, প্রকরণের জন্য এবং বিবর্তনের জন্য, অভিযোজনের জন্য জনন একান্তভাবেই জরুরি। যাই হোক, জননের যে পদ্ধতি, সেই পদ্ধতি সম্বন্ধে আজকে আমরা আলোচনা করবো। এখানে বোর্ডে আমি লিখে রেখেছি অলরেডি। জনন পদ্ধতি প্রধানত দুটো ভাগে ভাগ করা যাচ্ছে, অযৌন জনন এবং যৌন জনন। অযৌন জননের পদ্ধতি সম্বন্ধে আমরা আলোচনা করব, লিখে রেখেছি। দেখো, বিভাজন 1 নম্বরে, 2 নম্বরে খণ্ডীভবন, 3 নম্বরে করকোদ্গম, 4 নম্বরে পুনরুৎপাদন, 5 নম্বরে রেণু উৎপাদন, 6 নম্বরে গেমিউল গঠন। এই যে 6টা উপায়, যে অযৌন জনন পদ্ধতি, এই 6টা পদ্ধতি আমাদের জেনে রাখতে হবে। এবার দেখো, প্রথম যে বিভাজন, এই বিভাজনের দুটো পার্ট আছে। একটা হচ্ছে কি দ্বিবিভাজন, আর একটা হচ্ছে বহু বিভাজন। দ্বিবিভাজন কি বলছে? দ্বিবিভাজনের উদাহরণ হচ্ছে এমিবা এবং ইউগ্লিনা। বহু বিভাজনের উদাহরণ হচ্ছে প্লাজমোডিয়াম। খণ্ডীভবনের উদাহরণ হচ্ছে স্পাইরোগাইরা। করকোদ্গমের উদাহরণ হচ্ছে ইস্ট, হাইড্রা। পুনরুৎপাদন প্ল্যানেরিয়া। রেণু উৎপাদন কয়েকটা ভাগে ভাগ করা যায়। ছত্রাকদের মধ্যে দেখা যায় ওইডিয়া, যেটা হচ্ছে ফাইটোপথেরা নামক ছত্রাক দেখা যায়। ওনিডিয়াম, পেনিসিলিয়াম নামক ছত্রাক। স্পোরাঞ্জিও রেণু, যেটা হচ্ছে ফার্ন এবং মশের মধ্যে দেখা যায়। জুস্পোর বা চলরেণু, যে রেণু এক স্থান থেকে অন্য স্থানে গমনে সক্ষম, তাকে বলা হচ্ছে চলরেণু বা জুস্পোর। এটাও দেখা যায়, যা ক্লেমাইডোমোনাসের মধ্যে দেখা যায়। যাই হোক, বিভাজনের যে দ্বিবিভাজন, সেই দ্বিবিভাজন পদ্ধতি একটু আলোচনা করব। যেমন এমিবা এবং ইউগ্লিনার ক্ষেত্রে আমরা এমিবার একটা চিত্র দেখে নেব, যে এমিবা কিরকম হয়। এইটা একটা এমিবা, এইটা একটা নিউক্লিয়াস। এ কি করে? প্রথমে খাঁচের সৃষ্টি করে কোষ পর্দার মাধ্যমে, এবং নিউক্লিয়াসটি ডাম্বেল আকৃতি ধারণ করে, এইরকম হয়। এবং নিউক্লিয়াসটি ডাম্বেল আকৃতি হয়ে পরবর্তীতে আবার দুটো আলাদা আলাদা এমিবা, অপত্য এমিবা সৃষ্টি করে। এইভাবে দুই ভাগে বিভাজন হয়ে যাওয়ার প্রক্রিয়াটাকেই হচ্ছে দ্বিবিভাজন সম্পন্ন হয়। এইভাবে দুটো উদাহরণ পেলাম আমরা, এমিবা এবং ইউগ্লিনা। বোঝা গেল কিনা? এবার সেকেন্ডটাতে আমরা আসবো, বহু বিভাজন কাকে বলা হয়। এখানে বহু বিভাজন একটা প্লাজমোডিয়াম দেওয়া হয়েছে। প্লাজমোডিয়ামের যে দশা, অনেক কয়টা দশা আছে, তার মধ্যে সাইজন নামে একটা দশা আছে, যা লোহিত রক্তকণিকার মধ্যে প্রবেশ করে, একটা নিউক্লিয়াস নিয়ে অবস্থান করে, সাইজন দশা। এটাকে সাইজন দশা বলা হয়। এইখান থেকে এই নিউক্লিয়াসটি মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে দুটো নিউক্লিয়াস তৈরি করে, পরপর আবার বিভাজিত হয় এবং সেটা আরো 4টা নিউক্লিয়াসে পরিণত হয়, এবং অবশেষে 8টা নিউক্লিয়াস এরকম করে বিভাজিত হতে হতে সম্পন্ন হয়। এরপর কি হয়, যে প্রত্যেকটা ক্যারিওকাইনেসিসের ফলে একটাই কোষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য নিউক্লিয়াসগুলো হয়ে গেল। এইবার কি হয়, হঠাৎ করে সাইটোকাইনেসিস সম্পন্ন হয়। সাইটোকাইনেসিস হয় এইভাবে, অনিয়ন্ত্রিতভাবে সাইটোকাইনেসিস হয়ে গেল। প্রত্যেকটা নিউক্লিয়াস কিছু করে সাইটোপ্লাজম নিয়ে সাইটোকাইনেসিস সম্পন্ন করে, এবং প্রত্যেকটা নিউক্লিয়াস কিছু কিছু সাইটোপ্লাজম নিয়ে কোষ পর্দা গঠন করে আলাদা হয়ে যায়। তাহলে এইটা হচ্ছে অপত্য প্লাজমোডিয়াম। তাহলে এইভাবে হয় কি, যে বহু বিভাজন প্লাজমোডিয়াম। দেখো, এখানে সাইজন দশা থেকে বারবার নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে অসংখ্য নিউক্লিয়াস এবং সাইটোকাইনেসিসের মাধ্যমে অপত্য উৎপাদন করে বলে এই প্রক্রিয়াকে সাইজোগেনি বা সাইজোগনি বলা হয়। অ্যাকচুয়ালি কি বললাম তাহলে, যে একটা নিউক্লিয়াস সাইজন দশা থেকে নিউক্লিয়াস বিভাজিত হয়ে অসংখ্য অপত্য উৎপাদন করে বলে
সাইজোন দশা থেকে যেহেতু উৎপাদিত হচ্ছে, যার জন্য এটাকে বলা হচ্ছে সাইজোগনি। তাহলে এই প্রক্রিয়াটাকেই বলা হচ্ছে কি সাইজোগনি। এটা মনে রাখার বিষয়, কারণ কোশ্চিন আসলে এরকমই কোশ্চিন হয়, সাইজোগনি কাকে বলা হয়। এরপরে যাব আমরা খন্ডিভবন। স্পাইরোগাইরের ক্ষেত্রে স্পাইরোগাইরা হচ্ছে এরকম একটা জীব যা ফিতা আকৃতির, নিউক্লিয়াস থাকে। জলের তলে যদি এখানে ভেঙে যায় তাহলে এইখানে একটা আলাদা দুটো আলাদা আলাদা কি তৈরি করলো, দুটো আলাদা আলাদা অপত্য তৈরি করলো। এটাকে বলা হচ্ছে খন্ডিভবন। অর্থাৎ জলের তলে বাতাস লেগে বা যে কোনোভাবে যান্ত্রিক উপায়ে যদি একটি দেহ কেটে বা ভেঙে দুটো হয়ে যায় আর এইভাবে দুটো অপত্য উৎপন্ন করে, তখন সেটাকে বলা হচ্ছে কি খন্ডিভবন, যা স্পাইরোগাইরার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। এই ওজন ও জনন প্রক্রিয়ায় স্পাইরোগাইরা বংশবিস্তার ঘটে। এবার আসবো আমরা করকোদ্গম। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যেটা হচ্ছে ইস্ট এবং হাইড্রা। ইস্ট হচ্ছে কি উদ্ভিদ বা ছত্রাকের মধ্যে পড়ে, উদ্ভিদ হিসেবে ধরা হয়, এবং হাইড্রা এটা হচ্ছে প্রাণী। তাহলে করকোদ্গম কিন্তু প্রাণী এবং উদ্ভিদের দুই দিকেই দেখা যাচ্ছে। এবার দেখো যেটা ইস্টের ক্ষেত্রে কীরকম হয়, যে ইস্ট একটা এরকম ডাম্বেল, এরকম ইস্ট এরকম ধরনের হয়। এবার এই কি করে, যে এইটাকে বলা হয় করক। বারবার বৃদ্ধি হয়ে এই করকটা বড় আকার ধারণ করে এবং অবশেষে এরকম করে ভাগ হয়ে গিয়ে দুটো অপত্য ইস্ট উৎপাদন করে। এইভাবে হচ্ছে করকের মাধ্যমে কি করে ইস্টের এবং হাইড্রা দুটোই সম্পন্ন হয়। এবার এই যে জায়গা, এটাকে বলা হয় টরুলা দশা। কেন বলা হচ্ছে টরুলা দশা? কারণ এই যে ইস্টের যে আকৃতি আমরা দেখতে পাচ্ছি, এই আকৃতিটা একটা প্রাণী আছে, যে প্রাণীটার নাম হচ্ছে টরুলা। ইস্টের যে আকৃতি, কি বললাম, যে ইস্টের যে আকৃতি আমরা দেখতে পাচ্ছি, এই আকৃতিটা একটা প্রাণী আছে, যে প্রাণীটার নাম হচ্ছে টরুলা। যে কারণে এই করক গঠনের ফলে নতুন অপত্য উৎপন্ন করে ইস্টের ক্ষেত্রে, সেই জন্যে টরুলার মতো দেখতে বলে এটাকে বলা হয় ইস্টের টরুলা দশা। ভালো করে মনে করে রাখবে, টরুলা দশা। এই টরুলা দশাই কিন্তু কোথায় আসে, পরীক্ষায় আসে। তো বারবার বলছি যে টরুলা কি, অ্যাকচুয়ালি টরুলা হচ্ছে একটা প্রাণীর নাম। এই প্রাণীটা দেখতে এই ধরনের, যার জন্য ইস্টের করকোদ্গম প্রক্রিয়ায় যেভাবে নতুন অপত্য উৎপাদিত হচ্ছে, এই জন্য এই প্রক্রিয়াকে বলা হচ্ছে টরুলা দশা। এছাড়াও আমরা দেখব হাইড্রার ক্ষেত্রে কিভাবে সম্ভব। করক হাইড্রা, এরকম একটা হাইড্রা, এর একটা করক এইভাবে উৎপাদিত হয়। পরবর্তীতে এই করক সম্পন্ন হয়। আর এইভাবে হঠাৎ করে আলাদা হয়ে গিয়ে দুটো অপত্য হাইড্রা উৎপাদন করে। এইভাবে যে অপত্য উৎপাদন প্রক্রিয়া, এটাও করকোদ্গমের মাধ্যমে, সেটা হচ্ছে প্রাণীর মাধ্যমে। তাহলে করকোদ্গম দুইভাবে সম্পন্ন হচ্ছে, একটা ইস্ট এবং একটা প্রাণী যদি উদাহরণ আসে তাহলে বলতে হবে হাইড্রা। এবার আমরা করব হচ্ছে পুনরুৎপাদন। বলছে পুনরুৎপাদন প্ল্যানেরিয়া নামক একটা জীবে দেখা যায়। বলছে এইভাবে যদি লোহার পাত দিয়ে একে উলম্বভাবে কাটা যায়, তাহলে দুটো স্বাভাবিক অপত্য উৎপাদন করে। আবার একে যদি এইভাবে কাটা যায়, তাহলে দেখা যায় যে যতগুলো
প্রত্যেকটা অংশ থেকে এইভাবে যদি কাটা পড়ে বা এইভাবে যদি কেটে দেওয়া হয় প্ল্যানেরিয়াকে, তাহলে প্রত্যেকটা অংশকে নতুন করে একটা পূর্ণাঙ্গ অপত্য তৈরি হয়। প্রত্যেকটা থেকে একটা নতুন করে পূর্ণাঙ্গ অপত্য তৈরি হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্ল্যানেরিয়ার প্রত্যেকটা অংশ যে অংশটাই কাটা পড়বে সেই অংশ থেকেই নতুন উৎপাদন হবে। এই যে প্রক্রিয়া, এটাকে পুনরুৎপাদন প্রক্রিয়া বলা হচ্ছে। এরপরে আসছে রেণু উৎপাদন। আমরা দেখতে পাচ্ছি রেণু উৎপাদন আমি কতগুলো শ্রেণীতে ভাগ করে দিয়েছি। দেখো এখানে উদাহরণ আছে ওয়েডিয়া, তারপরে আছে কনিডিয়া, পেনিসিলিয়ামের ক্ষেত্রে দেখা যায়, তারপরে স্পঞ্জিও রেণু, তারপরে জুস্পর। তারপরে ওয়েডিয়া ফাইটোপ্সারার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর ওয়েডিয়াটা হয় এরকম, এরকম করে রেণু উৎপাদন প্রক্রিয়া, যেটাকে বলা হচ্ছে ওয়েডিয়া, যেটা ফাইটোপ্সারায় লক্ষ্য করা যায়। এছাড়া কনিডিয়া কিরকম? কনিডিয়া হচ্ছে পেনিসিলিয়ামের ক্ষেত্রে দেখা যায়। এইভাবে যদি কোনো দেখা যায় তখন সেটাকে বলা হচ্ছে কনিডিয়া, যেটা পেনিসিলিয়ামের মাধ্যমে এইভাবে রেণু উৎপাদন করে। স্পোরাঞ্জিও রেণু কি? মশ এবং ফার্নের মধ্যে দেখা যায়। মশের ক্ষেত্রে দেখা যায় দুটো উদ্ভিদ, যেমন তোমার হচ্ছে রাইজোয়েট, কলিড এবং ফাইলিডের মাধ্যমে থাকে, এবং রেণুধর উদ্ভিদটা রেণু ক্যাপসিউলের মাধ্যমে উৎপাদন করে। এটা হচ্ছে মশের ক্ষেত্রে। এবং ফার্নের ক্ষেত্রেও আমরা দেখি যে ফার্নের পাতার মধ্যে নিম্নত্বকে অসংখ্য সুরাস লক্ষ্য করা যায়। অসংখ্য সুরাস। এই সুরাসগুলো হচ্ছে রেণুস্থলী তৈরি করে, এবং এই রেণুস্থলীর মধ্যে থেকে রেণুমাতৃ কোষের মাধ্যমে রেণু উৎপাদিত হয়। বোঝা গেল? তাহলে আমরা দেখতে পাচ্ছি স্পঞ্জিও রেণু এইভাবে তৈরি হচ্ছে। জুস্পর বা চলরেণু কাকে বলা হচ্ছে? বলছে যে রেণুগুলো চলতে পারে, এক স্থান থেকে অন্য স্থানে এগিয়ে যেতে পারে, সেটাকে বলা হচ্ছে জুস্পর বা চলরেণু। কিছু কিছু ক্ষেত্রে জুস্পর দেখা যায়, যেমন ক্লেমাইডোমোনাসের ক্ষেত্রেও কিন্তু রেণু উৎপাদন দেখা যায়, এবং সেই ক্ষেত্রে জুস্পর বলা হয় এগুলোকে চলরেণু। আচ্ছা, এবার লাস্ট পয়েন্ট আমরা করেছি কি? গেমিউল গঠন। গেমিউল গঠন কার ক্ষেত্রে দেখা যায়? বলছি স্পঞ্জের ক্ষেত্রে দেখা যায়। যদিও আমাদের সিলেবাসে নেই, তবুও আমি বলছি, কারণ কোনো কোনো ক্ষেত্রে টেস্টের মধ্যে এই ধরনের কোশ্চেন চলে আসে যে গেমিউল গঠন অযৌনচরণ সম্পন্নকারী একটা জীবের নাম লেখো, তখন কিন্তু আমাদের লিখতে হবে স্পঞ্জ। সুতরাং এটাও মনে রাখার দরকার, তোমরা মনে রাখবে এবং লিখে রাখবে। প্রয়োজন হলে এইভাবে ছক করে রাখলে জনন প্রক্রিয়াটা খুব সহজে আমাদের আয়ত্তে চলে আসবে। আচ্ছা, এবার চলে যাবো আমরা কি যৌনচরণ পদ্ধতি। যৌনচরণ পদ্ধতিকে দুই ভাগে ভাগ করব। একটাকে বলছি সিনগেমি, গ্যামেটের উপর নির্ভর করে, আর একটাকে বলা হচ্ছে কনজুগেশন বা সংশ্লেষ। কনজুগেশন বা সংশ্লেষ। সিনগেমি আবার তিন ধরনের হয়: আইসোগেমি, অ্যানাইসোগেমি এবং উগেমি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানটায় যে জনন পদ্ধতি যৌনচরণে দুই ভাগে ভাগ করা গেল, সিনগেমি এবং কনজুগেশন বা সংশ্লেষ। সিনগেমি গ্যামেটের উপর নির্ভর করে এটাকে দুই ভাগে ভাগ করা যাচ্ছে, আইসোগেমি এবং অ্যানাইসোগেমি এবং উগেমি। তাহলে আইসোগেমি কাকে বলা হচ্ছে? দেখা যাচ্ছে আইসো, এইটুকু শব্দ জানলে আমরা জানি যে আইসো মানে হচ্ছে সমান, অর্থাৎ গ্যামেট দ্বয় যে ক্ষেত্রে সমান হবে তাকে বলা হচ্ছে আইসোগেমি। অ্যানাইসোগেমি কাকে বলা হচ্ছে? যখন গ্যামেট দ্বয় ছোট বড় হবে, অর্থাৎ যদি এই ধরনের গ্যামেট উৎপাদন হয় তাহলে এটাকে বলবো অ্যানাইসোগেমি। যদি গ্যামেট একটা বড় এবং একটা
ছোট হয় সেক্ষেত্রে বলবো এনাইসোগেমি, অর্থাৎ গ্যামেটদ্বয়ের আকৃতি যদি ছোট বড় হয়। উগেমি কাকে বলবো? যখন গ্যামেটদ্বয় একটা বড় এবং একটা ছোট, একটা বড় এবং একটা ছোট। স্ত্রী ডিম্বাণুটি স্থির থাকবে এবং পুরুষ শুক্রাণুটি সচল থাকবে। এই ধরনের যদি থাকে দুটো গ্যামেট, তখন সেটাকে বলা হচ্ছে কি উগেমি। এবার কনজুগেশনের উদাহরণ কি বলছে? উদাহরণ এখানে কনজুগেশন দেওয়া হচ্ছে প্যারামোসিয়াম। প্যারামোসিয়াম সংশ্লেষ বা কনজুগেশনের উদাহরণ হচ্ছে প্যারামোসিয়াম। এটুকু মনে রাখা দরকার, কারণ প্যারামোসিয়াম যদি প্রশ্ন হয় তাহলে কিন্তু উত্তর এভাবে লিখতে হবে যে প্যারামোসিয়াম, যদিও আমাদের বইয়ে খুব একটা পাওয়া যায় না। আশা করছি জনন পদ্ধতি সম্বন্ধে তোমরা জানলে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই ফোন করবে এবং আমাদের জানানোর চেষ্টা করবে। পরবর্তী পর্যায়ের জন্য আবার বিদায় শুভেচ্ছা জানিয়ে রমজানের সবাই ভালো থাকো। ধন্যবাদ।